নমস্কার। সকাল থেকে এখনো পর্যন্ত সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিকেল ঠিক 5টায় আমি অতনু আপনার সঙ্গে 5টার 5 স্পেশালিতে। এবং শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ এবং প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিল নিয়ে। শিক্ষকদের চাকরি বাতিলের যুক্তি কি ডিভিশন বেঞ্চে জানতে চাইল, কারণ 32,000 প্রাথমিকে 32,000 চাকরি, এই যে শিক্ষকদের চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের কি যুক্তি জানতে চাইলেন বিচারপতি। আমার সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, হাইকোর্টে আজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ ছিল এই বিষয়ে? বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কোন লজিকে, কোন যুক্তিতে এই চাকরি বাতিল হয়েছিল এবং চাকরি বাতিলের পক্ষে এবং বিপক্ষে কি যুক্তি বা অভিমত রয়েছে, কি মতামত রয়েছে, প্রত্যেককে তাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট বলা হয়, অর্থাৎ তাদের প্রত্যেকের লিখিত অবস্থান লিখিত আকারে সেটা 18ই ডিসেম্বরের মধ্যে আদালতে দিতে হবে এবং 19 তারিখ বিষয়টি দৃষ্টি আকর্ষণ পর্বে আসবে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টানা এই মামলা শুনানি শুরু হবে। আমি বলে রাখি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 32,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেটা বাতিল করে দেয়, অর্থাৎ চাকরি বাতিল করে, কারণ সেখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট না হওয়ার কারণে এই চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ম মেনে করানোর নির্দেশ দেয়। বিষয়টি ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ বহাল রাখলো এই যে নতুন করে অ্যাপটিটিউড টেস্ট করানো, সেইটার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট করে দেয় এবং সেই সময়সীমার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে করতেই হতো। এই অবস্থা মামলা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট যেহেতু প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এইচটিকে সামনে রেখে এই মামলা ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেয় এবং পুরো বিষয়টি সব পক্ষের মতামত শুনে বিষয়টিকে ডিসাইড করার জন্য নির্দেশ দেয়। সেই মোতাবেক এই মামলাগুলির আজ আসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এবং সেখানেই সব পক্ষকে তাদের যুক্তি লিখিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 18ই ডিসেম্বর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হলে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে টানা এই মামলা শুনানি হবে এবং সেখানে প্রাথমিক শিক্ষক পদে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে সিঙ্গেল বেঞ্চে যে অভিমত ছিল, মান্যতা ছিল, সেটা ডিভিশন বেঞ্চ এখন মান্যতা দেয় কিনা সেটাই দেখার, কারণ এই অ্যাপটিটিউড টেস্ট দ্বারা নিয়োগ অসম্পূর্ণ, তাই ওই প্যানেল বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাজে এই ডিভিশন বেঞ্চের উপরে কিন্তু 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ পরোক্ষে লুকিয়ে রয়েছে, এমনটাই বলছেন আইনজীবীদের অধিকাংশ। ধন্যবাদ অর্ণব। এদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা, তাদের আজ নবান্ন অভিযান দুটি জায়গা থেকে, দুদিক থেকে, একদিকে শিবপুর আর একদিকে কাজীপাড়া থেকে নবান্ন অভিযান। যে নবান্ন অভিযান ঘিরে ফের একবার ধুন্ধুমার। মুখ্যমন্ত্রী বার্তা দিন, 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 মুখ্যমন্ত্রী বার্তা দিন। বছর আমরা বঞ্চিত, আমাদের ইন্টারভিউয়ের নোটিশ না দিয়ে আবার পুনরায় নতুন করে টেট নেওয়া হচ্ছে। এরকম অন্যায় আমাদের সাথে কেন হচ্ছে, কি হচ্ছে পর্ষদ কি আমাদের? আজকে আমরা জাস্ট রাস্তায় ছিলাম, কোন রকম অশান্তি করিনি, আমাদেরকে অন্যায়ভাবে তুলে নিয়ে আসা হয়েছে। আমরা 5 বছর ধরে বঞ্চিত, তো আমাদের আজ পাস করার পর আমাদের 8-9 মাস হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন না দিয়ে 23-এ আবার নতুন টেট নেওয়া হচ্ছে। তাই আমরা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে রাস্তায় নেমেছি। সরকার যতদিন না আমাদের দাবি পূরণ করবে আমরা লাগাতার আন্দোলন। একই সঙ্গে দুদিকের ছবি দেখছেন কাজীপাড়া থেকে যে নবান্ন অভিযান ছিল সেই ছবি, পাশাপাশি শিবপুর থেকে যে নবান্ন অভিযান ছিল আজ সেই ছবি, যা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার আপনাদের একটা ছবি দেখাই, খাস কলকাতার ছবি। দেখুন, বেহালা 131 নম্বর এবং 132 নম্বর ওয়ার্ড, 131 নম্বর আর 132 নম্বর ওয়ার্ডের মানুষ যে কি পরিস্থিতিতে রয়েছেন, বেহাল দশা। দেখুন নিকাশি নালার, নিকাশি নালা, নর্দমা, খোলা নর্দমা, এবং এই জল পুরো উপচে বেরিয়ে আসছে। এই হচ্ছে দশা।
এবং এইভাবেই মানুষ রয়ে গেছেন দিনের পর দিন এই এক পরিস্থিতি। খাস কলকাতায় 131 আর 132 নম্বর ওয়ার্ডের বনমালী নস্কর রোডের একাংশের এই খোলা নর্দমা বর্ষাকালে কি অবস্থা হয় ভাবুন। বৃষ্টিতে সব জল রাস্তায়, বাড়িতে জল ঢুকে যায়। এই এলাকায় স্কুল রয়েছে, কলেজ রয়েছে, কি ভোগান্তিটা যে হয় একবার ছবি দেখলেই বোধহয় আঁচ করতে পারবেন আপনারা। দীর্ঘ ৬০-৬৫ বছর হলো আমি এই বাড়িতে আমার জন্ম কর্ম সব কিছু এইখানেই কেন্দ্র করে, কিন্তু এই ড্রেনটার কোনো সংস্কার বা কিছু হয়ে ওঠেনি আজ পর্যন্ত। জমা জল ঘরের ভেতর ঢুকে যায়, নিকাশি ব্যবস্থা ভালো না, জল স্ট্যাক হয়ে থাকে, জমা জলে মশা, প্রচুর উৎপাত। এখন সিজন চেঞ্জে বারবার এই সমস্যা করতে হয়। ট্যাক্স বেড়েছে কিন্তু এই ড্রেনটার কোনো সংস্কার হচ্ছে না। বর্ষাকালে পুরো রাস্তায় তো পুরো জল জমে যায়, এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন এত হয় না। মাসে একদিন ঝাড়ু দেয়, অন্যান্য জায়গায় তো নিচ থেকে সব যাচ্ছে নোংরা জল, সব আবর্জনা এখানে ওপেন সব যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে ড্রেনের ময়লাটা পরিষ্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে, যার জন্য জলটা বেরোতে পারছে না। জলটা যাচ্ছে না বলে পুরো ড্রেনের জলটা আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। এটা আমরা কাউন্সিলরকে আগে জানিয়েছি, চিঠি তুলে, ফটো তুলে, ভিডিও করেও পাঠিয়েছি, কিন্তু সুরা এখনো হয়নি। এটাকে যদি কাউন্সিলর আমাদের দিকে একটু তাকিয়ে করেন খুব ভালো হয়। আমরা 144টা ওয়ার্ডই নজর দিই, কিছু কিছু জায়গায় হয়তো এরকম বিক্ষিপ্তভাবে রয়েছে এর নিকাশির মানে অগোছালো আর কি। মেয়র তো বলেছেন কোনো চিন্তা নেই, আশা রাখবো যে আমার খুব তাড়াতাড়ি এই সার্ভিসটা আমি পেয়ে যাব। এই হলো অবস্থা। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনি জানিয়ে দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন তিনি। এবারে 131 নম্বর 132 নম্বর ওয়ার্ডের মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন কত দ্রুত ব্যবস্থা হয়, অন্তত এই যন্ত্রণা থেকে তারা মুক্তি পান। তবে কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে যন্ত্রণা কোথা থেকে যে আসছে, কিভাবে আসছে তার বোঝা যায় না। যেমন আমরা যদি ডোমজুড়ের কথা বলি, ডোমজুড়ে এক দম্পতি তাদের এফডি অ্যাকাউন্ট ছিল, ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট, মাফ করবেন বাগনানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ছিল, এবং সেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থেকে লাখখানেকেরও বেশি টাকা হাওয়া। এক শিক্ষক তার স্ত্রী তার অ্যাকাউন্ট থেকে 1,25,000 টাকা হাওয়া হয়ে গিয়েছে কয়েক ঘন্টার মধ্যে। মোবাইলে মেসেজ এসেছে, তার কয়েক ঘন্টার মধ্যেই উধাও। এবার কিভাবে হলো তার কেউ বুঝতে পারছেন না। এতদিন আমরা শুনেছি সেভিংস অ্যাকাউন্ট থেকে হয়, এবার এফডি অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট থেকেও লক্ষাধিক টাকা উধাও হয়ে গেছে। হঠাৎ করে 11টার সময় মেসেজ আসে, কতগুলো বেনিফিশিয়ারি অ্যাডের মেসেজ আসে। তো ওটা তখন দেখেনি, তার ঠিক 2 ঘন্টার মাথায় আবার কতগুলো ওটিপি আসে, এবং তারপরেই মেসেজ আসে 50,000 এবং 25,000 ধাপে ধাপে টাকা ডেবিট হয়ে যায়। যখন দেখি এই এত টাকা 1,25,000 টাকা ডেবিট হয়ে গেছে, এবং একটা ফিক্সড ডিপোজিটের 1 লাখ টাকা সেটাও ওখান থেকে তুলে নিয়েছে। আমার মেন প্রশ্ন হচ্ছে যে ফিক্সড ডিপোজিট থেকে টাকা কি করে উঠতে পারে? তো সেভিংস অ্যাকাউন্টে নেই, ফিক্সডে আছে, তো সেটা তো আমি ভেবেছিলাম নিরাপত্তাতেই থাকবে, কিন্তু সেখানে নিরাপত্তা কিছুই নেই। সেই ফিক্সডেই যদি নিরাপত্তা নেই, ব্যাংকের ওপরে আমরা কি করে ভরসা করব? আমি কোনো ওটিপি শেয়ার করিনি, ওটিপিগুলো আসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ওটিপি শেয়ার করিনি, কোনো কল আসেনি পর্যন্ত। তাহলে সেখানে আমি কিভাবে কি করব? কোনো লিঙ্কে হাত দিইনি। ব্যাংক তো বলছে আমরা 100% যেটুকু করা 100% করেছি, কোনো সময় বলছে, আমরা কি করে জানবো সেটা? এই সমস্যা তো অনেকেরই হচ্ছে, তাহলে এই সমস্যা থেকে বাঁচবেন কি করে? প্রতারকের পাতা ফাঁদে পা দিচ্ছেন আর অ্যাকাউন্ট সাফ হয়ে যাচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট নয়, এখন তো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ অঙ্কুর বিশ্বাস। অঙ্কুর, বাঁচার উপায় কি? দেখুন, এটা নর্মাল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট না, কিছু কিছু ব্যাংকের হয় যে সেভিংস প্লাস, মানে সাপোজ আপনার অ্যাকাউন্টে 10,000 এর উপরে অ্যামাউন্ট থাকলে সেটা অটোমেটিক এফডি তে কনভার্ট হয়ে যায়। সো মেবি এটা সেই ফিক্সড ডিপোজিটের টাকা দিতে পারে। আমাদের যেটা করণীয়, আমাদের সাপোজ আমরা এখন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুললাম, সেটা আমরা নর্মালি দেখি না, যখন ম্যাচুরিটি আসে তখন আমরা দেখি। তার আমাদের উচিত কিছুদিন পর পর, সাম ইন্টারভেল পর পর আমাদের এই অ্যাকাউন্টগুলো ঠিকঠাক আছে কিনা ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেওয়া। সেটা বা সেটার যে মেল আইডি আছে সেগুলো একবার আমাদের দেখে নেওয়া উচিত যে সব ঠিকঠাক আছে কিনা।
এটা ছাড়া ওই APS যেটা আধার এনেবল পেমেন্ট সিস্টেম সেখান থেকেও যেতে পারে। সো মোবাইলে আধার অ্যাপটাকে ডাউনলোড করে ওই ফিচার্সটা, আধার ভেরিফিকেশন ফিচার্সটা অফ করে রাখা উচিত। এইসব নর্মাল সাবধানতা সাধারণ মানুষের রাখা উচিত সবসময়। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই দেখুন, এই হলো চেন্নাইয়ের ছবি। আমরা গত কয়েকদিন ধরে আপনাদের চেন্নাইয়ের ছবি দেখাচ্ছি। এবার সেই মানুষদের কথা শোনাবো চেন্নাইতে যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন। এখান থেকে কি হাল তাদের, হাওড়া থেকে গিয়েছেন চিকিৎসার জন্য, তারা ফিরছেন, কিন্তু ফেরার আগে যে যন্ত্রণার ছবি দেখেছেন তারা, সেই ছবির কথা আমাদের বলবেন। বিরতির পর সঙ্গে থাকুন।